জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা পার্মানেন্ট কমিশন থাকবে, কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে। কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি। সরকারি কর্মচারীদের, আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন। আমাদের যে সেবা খাত আছে, সরকারি সেবা খাত, সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন। গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে, সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে, তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকরা সেবা পাচ্ছেন কিনা, কি সমস্যা হচ্ছে। ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন, জনসংস্কার কমিশন। আপনারা জানেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার কাজ করে। তো ওনারা বলেছেন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে, গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি, স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা ওনারা বলেছেন। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা ব্যয় এবং নন কোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা এড়ানোর জন্য। বর্তমানে 43টি মন্ত্রণালয়, 61টি বিভাগ রয়েছে, ওনারা 25টি মন্ত্রণালয় এবং 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে, রাজস্ব বোর্ড রয়েছে। ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। এই ধরনের আরও কিছু প্রস্তাব ওনারা করেছেন। দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরের ব্যাপারে, যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ, অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ, এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নাই, একটা কর্তৃপক্ষ করলেই হবে। নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। তারপরে 10টা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন, অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। জেলা প্রশাসক যে পদ, প্রশাসক আপনারা জানেন এই শব্দটার ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে। জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার, আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার যখন জীবিত ছিলেন আমাকে সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন ওনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কাজটা সুবিধা হয়। আমরা নীতিগতভাবে এগ্রি করেছিলাম। তো এইটার প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে। সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা, পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা, আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সাধারণ। আমি সব প্রস্তাব করলাম না, সব প্রস্তাব পড়া সম্ভব না, কিছু কিছু করে পড়ছি। এগুলি খুব ছোট ফন্টে, আমাকে চশমা পড়তে হবে। আচ্ছা, বিচার বিভাগ সংস্কার যে কমিশন আছে ওনারা বলেছেন অনেকগুলো কিছু বলেছেন আশুকরণীয়। আমি কয়েকটা পড়ছি। একটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালা প্রণয়ন। আপনারা জানেন বিচারকদের বদলি করার মাধ্যমে, ইচ্ছা মতো বদলি করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো বিচারকদের কন্ট্রোল করার চেষ্টা করে, বদলি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছেন। জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন। উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করার কথা বলেছেন। স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন। ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করতে বলেছেন। মানে এটা পুলিশের অন্যান্য বিভাগের সাথে কাজ করবে না, যারা তদন্ত করবে তারা শুধু তদন্তই করবে। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা বলেছেন। আপনারা আসলে মাইক এমনভাবে রেখেছেন আমি পৃষ্ঠাটা উল্টাতে পারছি না। আচ্ছা, প্রত্যেকটা অধস্তন আদালতে সাংবিধানিক কাঠামোতে আইটি শাখা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। আর আমাদের আদালতে যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনার অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায়। এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান, স্বভাবতই তারা যারা বিচার চাইতে আসেন তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন। এই জন্য ওনারা প্রস্তাব করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ। এখন দেখেন ওনারা এই প্রস্তাবটা করছেন আজকে। আমরা কিন্তু অলরেডি বিভিন্ন
জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয়। এখন এই ব্যাপারে তো আর রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনের প্রয়োজন নেই। আমরা আদালতের কর্মচারীরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পান, এটা তো আর মানে ঐক্যমতের অপেক্ষা রাখে না, ফলে এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছি। তারপর বলেছেন যে আমি তো দেখতেও পাচ্ছি না, বুঝছেন, এটা উল্টাতে সমস্যা হচ্ছে, এই হচ্ছে। আচ্ছা, ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, ইনফরমেশন ডেস্ক স্থাপন করা, প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে। তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে। তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে একজন পুলিশ জনের সরকারি সাক্ষ্য, তো পুলিশ যখন সাক্ষী হয়, পুলিশ যে এই মামলাটা চলতে চলতে 10 বছর 15 বছর লাগে, দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বদলি হয়ে গেছেন, পুলিশের সাক্ষী নেওয়া যায় না, এই জন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন। তো ওনারা বলেছেন এই সাক্ষ্যের জন্য পুলিশের সদস্য তো হাজির হওয়ার প্রয়োজন নাই, অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়।